প্রোনাউনের বাংলা অর্থ হলো সর্বনাম। প্রোনাউন কাকে বলে? নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় সেটিকে প্রোনাউন বলে। নাউনের পরিবর্তে আমরা যে ওয়ার্ড ব্যবহার করি সেটাকে প্রোনাউন বলে। প্রোনাউনের কিছু উদাহরণ দেখো। আই, উই, হি, শি, দে, ইউ, এটসেট্রা। আই মানে আমি, উই মানে আমরা, হি মানে সে বা তিনি, শি মানেও সে বা তিনি, দে মানে তারা, ইউ মানে তুমিও হয়, তোমরাও হয়। প্রোনাউন ব্যবহার করার মূল যে উদ্দেশ্য সেটা হলো যে নাউনের যাতে পুনরাবৃত্তি না ঘটে। নাউনের যাতে পুনরাবৃত্তি না ঘটে, একটা নাউন যাতে বারবার রিপিট না করতে হয়। দেখো, আমরা একটা উদাহরণস্বরূপ নিয়েছি যে এখানে প্রথম যেই সেন্টেন্সটা আছে, রাহুল ইজ এ স্টুডেন্ট। পরের যে সেন্টেন্সটা আছে, হি রিডস ইন ক্লাস 9। প্রথম সেন্টেন্সটায় দেখো নাউন আমরা কি ব্যবহার করেছি? রাহুল। রাহুল হচ্ছে নাউন। আর পরের সেন্টেন্সটায় দেখো হি হচ্ছে প্রোনাউন। তাহলে আমরা রাহুল ইজ এ স্টুডেন্ট, রাহুল একজন ছাত্র। এবার পরের সেন্টেন্সটায় গিয়ে আমরা আর রাহুল ব্যবহার করলাম না, রাহুল রিডস ইন ক্লাস 9 সেটা বললাম না। আমরা সেটা না বলে কি বললাম যে হি রিডস ইন ক্লাস 9। রাহুলের পরিবর্তে, রাহুল নাউনটার পরিবর্তে, এই রাহুল নামটার পরিবর্তে আমরা কি ব্যবহার করলাম? হি প্রোনাউন ব্যবহার করলাম। তাহলে নামের পরিবর্তে, নাউনের পরিবর্তে, এটা হলো নাউন, এটা হলো প্রোনাউন। নাউনের পরিবর্তে আমরা যে ওয়ার্ড ব্যবহার করব সেটাই হলো প্রোনাউন, সেই ওয়ার্ডটা হলো প্রোনাউন। আমরা এখানে যেমন এই যে রাহুল নামটার পরিবর্তে আমরা কি ব্যবহার করলাম? হি প্রোনাউন ব্যবহার করলাম। এবার প্রোনাউনটা আমরা যদি প্রোনাউন ব্যবহার করি, নাউনের যদি বারবার রিপিট না করি, একটা নামকে যদি বারবার রিপিট না করি তাহলে কি হবে? শুনতে ভালো লাগবে। আর বারবার যদি একটা নাউনকে রিপিট করি তাহলে সেটা কিন্তু শুনতে ভালো লাগবে না। তাহলে প্রোনাউন ব্যবহার করার যে মূল উদ্দেশ্য, মেইনলি অনেক কারণ আছে, কিন্তু মেইনলি যেই কারণটা সেটা হলো বারবার যাতে আমাদেরকে কোনো নামকে বা কোনো নাউনকে যাতে রিপিট না করতে হয়, সেই নাউনের পরিবর্তে আমরা যাতে প্রোনাউনকে ব্যবহার করতে পারি, এটাই হলো মেইন কারণ। প্রোনাউন কত প্রকার ও কি কি? প্রোনাউন 10 প্রকার। প্রোনাউন কত প্রকার? 10 প্রকার। এই 10 প্রকার প্রোনাউন হলো পার্সোনাল প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, এমফ্যাটিক প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন। 10 প্রকার প্রোনাউন তো জানলে। এইবার এই 10 প্রকার প্রোনাউন যদি মুখস্থ করতে হয় তাহলে কিভাবে মুখস্থ করবে? কেননা 10 প্রকার প্রোনাউন মুখস্থ করা সহজ নয়। এবার তোমরা একটু বুদ্ধি খাটাতে হবে। কিরকম বুদ্ধি খাটাবে? দেখো, এখানে পি দিয়ে কিন্তু দুটো প্রোনাউন আছে, পি দিয়ে। তাহলে টু পি। কি কি? পার্সোনাল প্রোনাউন আর হচ্ছে পসেসিভ প্রোনাউন। আবার আর দিয়ে কিন্তু তিনটে আছে, 3R। কি কি? রিফ্লেক্সিভ প্রোনাউন, তারপর এইদিকে দেখো রিলেটিভ প্রোনাউন আছে আর রেসিপ্রোকাল প্রোনাউন আছে। তাহলে 2P 3R। 2P দিয়ে কি? একটা পি দিয়ে হচ্ছে পার্সোনাল প্রোনাউন, আরেকটা পি দিয়ে হচ্ছে পসেসিভ প্রোনাউন, আর 3R মানে তিনটে আর দিয়ে আছে, কি? রিফ্লেক্সিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন আর হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এবার দেখো ডি দিয়ে কিন্তু দুটো আছে, ডি দিয়ে দুটো আছে, 2D। কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। একটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তাহলে আমরা কয়টা শিখে গেলাম? 3 2 5, 5 2 7, 7টা। এবার আই দিয়ে কিন্তু দুটো আছে। কি? 2I। দেখো, আই দিয়ে দুটো আছে, কি? একটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। একটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। আর একটা আছে ই দিয়ে, এমফ্যাটিক প্রোনাউন। তাহলে 2P 3R 2D 2I 1E। এইভাবে যদি মনে রাখো, 2P দিয়ে কি? পার্সোনাল প্রোনাউন, পসেসিভ প্রোনাউন। 3R মানে হচ্ছে একটা আর দিয়ে হচ্ছে রেসিপ্রোকাল, একটা দিয়ে রিলেটিভ আর একটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আর 2D মানে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আর হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। 2I দিয়ে হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। আর 1E দিয়ে হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। তাহলে আশা করি তোমরা বুঝে গেছো যে কিভাবে মনে রাখবে। 2P 3R 2D 2I এইভাবে মনে রাখবে, আর 1E।
পার্সোনাল প্রোনাউন কাকে বলে? যে প্রোনাউন কোনো পার্সন বা ব্যক্তির পরিবর্তে বসে তাকে পার্সোনাল প্রোনাউন বলে। তাহলে যে প্রোনাউন কি হয়, কোনো পার্সন বা ব্যক্তির পরিবর্তে বসে, কার পরিবর্তে? কোনো ব্যক্তির পরিবর্তে বসে, তাকে পার্সোনাল প্রোনাউন বলে। এখানে দেখো পার্সন, পার্সোনাল প্রোনাউনের নামের মধ্যেই কিন্তু এই যে পার্সন লুকিয়ে আছে, মানে ব্যক্তি। যে প্রোনাউন কোনো ব্যক্তির পরিবর্তে বসবে, পার্সনের পরিবর্তে বসবে, সেটাই হলো পার্সোনাল প্রোনাউন। দেখো পার্সোনাল প্রোনাউনের কিছু উদাহরণ দেখো, আই, উই, হি, শি, দে, ইউ, এটসেট্রা। এগুলো কি? এগুলো কোনো পার্সন বা ব্যক্তির পরিবর্তে বসবে। দেখো কয়েকটা বাক্যের মাধ্যমে বুঝে নাও। হি ইজ রিচ, সে হয় ধনী। এবার হি ইজ রিচ, এখানে হি হলো একটা পার্সোনাল প্রোনাউন, হি হলো একটা পার্সোনাল প্রোনাউন। এখানে হি হতে পারে কোনো ব্যক্তির নাম হতে পারে, ধরো মানিক বাবু ইজ রিচ, তাহলে মানিক বাবুর পরিবর্তে আমরা হি বসালাম, তাহলে হি ইজ রিচ, সে হয় ধনী। একজন ব্যক্তির পরিবর্তে আমরা হি। আমি একজন ছাত্র, এখানে আই, তাহলে এখানে আই হলো পার্সোনাল প্রোনাউন। দে আর রিডিং এ বুক, দে আর রিডিং এ বুক, এখানে দেখো দেটা আছে। এবার দেটা কিছু ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত হয়েছে। দে আর রিডিং এ বুক, তারা একটি বই পড়ছে, তাহলে কিছু ব্যক্তির পরিবর্তে আমরা এই দে ব্যবহার করেছি। ইউ আর অ্যান ইন্টেলিজেন্ট বয়, তুমি একজন বুদ্ধিমান ছেলে, তাহলে এখানে ইউ, তুমি, ইউটাও একজন ব্যক্তির পরিবর্তে আমরা ব্যবহার করেছি। তাই এইগুলো যেহেতু ব্যক্তির পরিবর্তে ব্যবহার করা হয়েছে, হি, আই, দে, ইউ, এগুলো যাতে ব্যক্তির পরিবর্তে, পার্সনের পরিবর্তে ব্যবহার করা হয়েছে, তাই এগুলো হলো পার্সোনাল প্রোনাউন। পসেসিভ প্রোনাউন কাকে বলে? যে প্রোনাউনের দ্বারা পসেশন বা অধিকার বোঝানো হয়। কি বোঝানো হয়? পসেশন বা অধিকার। পসেশন মানে অধিকার, পসেশন মানে হচ্ছে অধিকার, পসেশনের বাংলা অর্থ হলো অধিকার। তাহলে যে প্রোনাউনের দ্বারা পসেশন বা অধিকার বোঝানো হয় তাকে পসেসিভ প্রোনাউন বলে। পসেসিভ প্রোনাউনের কিছু উদাহরণ দেখো, মাইন একটা পসেসিভ প্রোনাউন, আওয়ার্স একটা পসেসিভ প্রোনাউন, ইয়োর্স একটা পসেসিভ প্রোনাউন, হিজ একটা পসেসিভ প্রোনাউন, হার্স, দেয়ার্স, এগুলো হলো পসেসিভ প্রোনাউন। তাহলে পসেসিভ প্রোনাউন কোনগুলো? মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স ইত্যাদি, এইগুলো হলো পসেসিভ প্রোনাউনের উদাহরণ। দেখো পসেসিভ প্রোনাউনের কিছু উদাহরণ বাক্যের মাধ্যমে, সেন্টেন্সের মাধ্যমে বুঝে নাও। যেমন দিস পেন ইজ মাইন, দিস পেন, এই কলমটি, ইজ হয় মাইন, মাইন মানে আমার, এই কলমটি হলো আমার, মানে এই কলমটা আমার অধিকারে আছে, মাইন দিয়ে করেছে। এবার আমরা এভাবে বলতে পারতাম যে দিস ইজ মাই পেন, এটা হলো আমার কলম, দিস ইজ মাই পেন, কিন্তু আমরা এভাবে না বলে এখানে পসেসিভ প্রোনাউন ইউজ করেছি যে দিস পেন ইজ মাইন, দিস পেন, এই কলমটি, ইজ হয় মাইন আমার, এই কলমটি হলো আমার, এখানে পসেসিভ প্রোনাউন ইউজ করেছি। দিস কার, এই গাড়িটি, ইজ দেয়ার্স, দেয়ার্স, এই গাড়িটি হলো তাদের। আমরা এইভাবে বলতে পারতাম দিস ইজ দেয়ার কার, এই গাড়িটা হলো তাদের গাড়ি, কিন্তু এইভাবে না বলে আমরা পসেসিভ প্রোনাউন এখানে ইউজ করেছি। দিস কার ইজ দেয়ার্স, এই গাড়িটি হলো তাদের। রাহুল ইজ এ ক্লাসমেট অফ আওয়ার্স, আওয়ার্স, এবার আমরা এখানে বলতে পারতাম যে রাহুল ইজ আওয়ার ক্লাসমেট, রাহুল হলো আমাদের সহপাঠী, কিন্তু আমরা এইভাবে না বলে কি বললাম? রাহুল ইজ এ ক্লাসমেট অফ আওয়ার্স, এখানে আওয়ার্স পসেসিভ প্রোনাউন ইউজ করেছি। তাহলে এখানে হলো রাহুল হলো আমাদের একজন সহপাঠী। এই তাহলে এখানে দেখো, তাহলে তিনটে বাক্যের মাধ্যমে, তিনটে সেন্টেন্সের মাধ্যমে বুঝতে পারলে যে পসেসিভ প্রোনাউন কিভাবে ইউজ হয়। দিস পেন ইজ মাইন, তুমি বলতে পারো দিস বুক ইজ মাইন, এই বইটি হলো আমার। তারপর হচ্ছে দিস কার ইজ দেয়ার্স, এবার বলতে পারো দিস কার ইজ আওয়ার্স, এই বইটা, এই গাড়িটা হলো আমাদের, এরকম ভাবে বলতে পারো। তাহলে বুঝতে পেরেছো যে বাক্যের মধ্যে, সেন্টেন্সের মধ্যে কিভাবে পসেসিভ প্রোনাউন ইউজ হয়। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কাকে বলে? যে প্রোনাউন দূরের বা নিকটের কোনো কিছুকে নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। তাহলে কি হলো? যে প্রোনাউন দূরের বা নিকটের কোনো কিছুকে নির্দেশ করে, কোনো কিছুকে নির্দেশ করে তাকে কি বলে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। এবার এরকম ডেমনস্ট্রেটিভ যে প্রোনাউনগুলো আছে সেগুলো কি করে? সেগুলো কোনো নাউনকে
কোনো নাউনকে বিশেষভাবে নির্দেশ করে। এই একটু পরেই বুঝতে পারবে যে কেন বিশেষভাবে নির্দেশ করে সেটা বলছি। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের কিছু উদাহরণ হলো দিস, দ্যাট, দিস, দোজ এটসেট্রা। দিস মানে এই, দ্যাট মানে ওই, দিস মানে এইগুলি, দোজ মানে ওইগুলি। কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা বুঝে নাও। দিস ইজ মাই পেন, এটি হলো আমার কলম। এবার দেখো এখানে দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দিস ইজ মাই পেন। এবার এই যে দিস প্রোনাউনটা দিয়ে আমরা কিন্তু এই যে পেনটা আছে, কলমটা আছে, পেনটা হলো এখানে নাউন। তাহলে এটাকে কিন্তু বিশেষভাবে নির্দেশ করছি যে দিস ইজ মাই পেন, এটা হলো আমার কলম। হ্যাঁ, এটা একটা কাছের জিনিস, এই জন্য দিস ইজ মাই পেন বলছি, এটা আমার কলম, কাছের একটা জিনিসকে বোঝাচ্ছে। তারপর এটা হলো দ্যাট ইজ মাই আমব্রেলা, ওইটা আমার ছাতা। দ্যাট ইজ মাই আমব্রেলা, ওটা আমার ছাতা। তাহলে এখানে এই যে আমব্রেলা আছে, ছাতা, এটাকে কিন্তু বিশেষভাবে নির্দেশ করছে। দ্যাট ইজ মাই আমব্রেলা, ওটা আমার ছাতা। ওটা দ্যাট দিয়ে আমরা এখানে কিন্তু একটা দূরের জিনিসকে বোঝাচ্ছে। আমব্রেলাটা কাছে নেই, এটা দূরে আছে, তাই আমরা দ্যাট ইউজ করেছি। দ্যাট ইজ মাই আমব্রেলা, ওটা আমার ছাতা। দিজ আর মাই বুকস, এইগুলো হলো আমার বই। দিজ, তাহলে এখানে প্লুরাল ফর্ম বসেছে, দিজ আর মাই বুকস, এগুলো হলো আমার বই। তাহলে এখানে দিজ দিয়ে কি বোঝাচ্ছি, যে কিছু বই আছে, কাছেই কিছু বই আছে, এই বইগুলোকে বোঝাচ্ছি, যে দেখিয়ে বলছি যে দিজ আর মাই বুকস, এগুলো হলো আমার বই। তারপর দোজ আর মাই ফ্রেন্ডস, ওরা হলো আমার বন্ধু। তাহলে দোজ দিয়ে আমার কিছু বন্ধু দূরে আছে, তাদেরকে নির্দেশ করছি যে দোজ আর মাই ফ্রেন্ডস, তারা হলো আমার বন্ধু। তাহলে দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এগুলো দ্বারা কি করা হয়, কাছের বা দূরের কিছুকে নির্দেশ করা হয়। রিফ্লেক্সিভ প্রোনাউন কাকে বলে? যে প্রোনাউন ক্রিয়ার কাজ কর্তার ওপর আরোপ করে তাকে কি বলে? রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। রিফ্লেক্সিভ প্রোনাউন দেখেই চিনতে পারবে রিফ্লেক্সিভ প্রোনাউন কি হয়, সেলফ বা সেলফ যোগে গঠিত হয়। কর্তা ও কর্ম একই ব্যক্তি বা বস্তুকে বোঝালে রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে কি হবে, কর্তা ও কর্ম একই ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। বাংলায় নিজেকে, নিজেদেরকে ইত্যাদি বোঝালে ইংলিশে কি হবে, রিফ্লেক্সিভ প্রোনাউন হবে। বাংলায় যদি নিজেকে, নিজেদেরকে বোঝায় তাহলে কি হবে, ইংলিশে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহৃত হয়। রিফ্লেক্সিভ প্রোনাউনের কিছু উদাহরণ দেখো, মাইসেলফ, হারসেলফ, হিমসেলফ, ইয়োরসেলফ, আওয়ারসেলফস, দেমসেলফস, ইটসেলফ এটসেট্রা। তাহলে কি বুঝলে, যে মাইসেলফ মানে হলো আমি নিজে, হারসেলফ মানে হলো সে নিজে বা তিনি নিজে, হিমসেলফ মানে হলো তিনি নিজে, ইয়োরসেলফ মানে হলো তুমি নিজে, আওয়ারসেলফ মানে হলো আমরা নিজেরা, দেমসেলফ মানে হলো দেমসেলভস, আওয়ারসেলভস, দেমসেলভস মানে হলো তারা নিজেরা, ইটসেলফ মানে হলো এটা নিজে। তাহলে কি হচ্ছে, এগুলোর রিফ্লেক্সিভ প্রোনাউনের উদাহরণ। তাহলে দেখতে পাচ্ছ যে সেলফ, সেলফস এইসব কিন্তু থাকছে, এগুলো হলে রিফ্লেক্সিভ প্রোনাউন হবে। কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে রিফ্লেক্সিভ প্রোনাউন আরেকটু ভালোভাবে বুঝে নাও। ইউ ক্যান ডু ইট ইয়োরসেলফ, এখানে দেখো ইউ আর ইয়োরসেলফ একই ব্যক্তিকে কিন্তু বোঝাচ্ছে, একই ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে ইউ ক্যান ডু ইট ইয়োরসেলফ, ইউ মানে তুমি আর ইয়োরসেলফ মানে তুমি নিজে। তাহলে ইউ ক্যান ডু ইট, তুমি এটা করতে পারো, ইয়োরসেলফ তুমি নিজেই। তাহলে ইউ ক্যান ডু ইট ইয়োরসেলফ, তুমি নিজেই এটা করতে পারো, তুমি নিজেই এটা করতে পারো। তারপর হি ব্লেমড হিমসেলফ, এখানে হি আর হিমসেলফ এই দুটো দিয়েই কিন্তু একই ব্যক্তিকে বোঝানো হচ্ছে। তাহলে হি ব্লেমড, সে দোষারোপ করেছে, হিমসেলফ তার নিজেকে। তাহলে হি ব্লেমড হিমসেলফ, তিনি তার নিজেকেই দোষারোপ করেছে, তিনি নিজেকে দোষারোপ করেছে। আই হার্ট মাইসেলফ, আই হার্ট মাইসেলফ, আমি আমার নিজেকে আহত করেছি, আঘাত দিয়েছি। তাহলে এখানে দেখো ইয়োরসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, তারপর হচ্ছে হিমসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, মাইসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আর এগুলো একটা চেনার অত্যন্ত সহজ উপায় হলো সেলফ থাকবে
আর অথবা কি থাকবে, সেলফস থাকবে। রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে এটা কিন্তু খুব সহজভাবে চেনার একটা উপায়। এমফ্যাটিক প্রোনাউন কাকে বলে? যে প্রোনাউন কর্তা আর কারো সাহায্য ছাড়া নিজেই কাজ করেছে, এটা জোর দেওয়ার জন্য ব্যবহার করা হয়, তাকে এমফ্যাটিক প্রোনাউন বলে। তাহলে কি হচ্ছে, যে প্রোনাউনের দ্বারা আমরা জোর দেওয়ার জন্য ব্যবহার করি, কি জোর দেওয়ার জন্য, যে কর্তা আর কারো সাহায্য ছাড়া নিজেই কাজ করেছে, এটা জোর দেওয়ার জন্য ব্যবহার করি যেই প্রোনাউনের দ্বারা, তাকেই এমফ্যাটিক প্রোনাউন বলে। তাহলে যে প্রোনাউন কর্তা আর কারো সাহায্য ছাড়া নিজেই কাজ করেছে, এই জিনিসটা বোঝানোর জন্য, এই জিনিসটা জোর দেওয়ার জন্য আমরা ব্যবহার করি, তাকে এমফ্যাটিক প্রোনাউন বলে। এমফ্যাটিক প্রোনাউনের মূল যেই কাজ সেটা হলো জোর দেওয়া, সেটা হলো জোর দেওয়া। তাহলে কি জোর দেয়, যে কর্তা আর কারো সাহায্য ছাড়া নিজেই কাজটা করেছে, এটা জোর দিয়ে বলার জন্য এমফ্যাটিক প্রোনাউন ব্যবহার করা হয়। এমফ্যাটিক প্রোনাউন আর রিফ্লেক্সিভ প্রোনাউনের মধ্যে কতটা মিল সেটা সামনের দিকেই বুঝতে পারবে। ধরো যেগুলো এমফ্যাটিক প্রোনাউন সেগুলি আবার রিফ্লেক্সিভ প্রোনাউন, কিন্তু দুটো দুরকম কাজে ব্যবহৃত হয়, দুটো দুরকম কাজে ব্যবহৃত হয়। এমফ্যাটিক প্রোনাউন কি হয়, এমফ্যাটিক প্রোনাউন জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয়। এমফ্যাটিক প্রোনাউন সেলফ বা সেলফস যোগে গঠিত হয়, ঠিক সেম রিফ্লেক্সিভ প্রোনাউনও তাই ছিল, সেলফ বা সেলফস যোগে গঠিত হয়েছে। এমফ্যাটিক প্রোনাউন সাবজেক্ট বা অবজেক্টের ঠিক পরেই বসে। এমফ্যাটিক প্রোনাউন কোথায় বসে, হয় সাবজেক্টের পরে বসবে বা অবজেক্টের পরে বসবে। এই ধরো আই মাই সেলফ, আই এর পরেই মাই সেলফ বসে যাবে, এরকম ভাবে বসবে। বা হি, হি এর পরেই হিমসেলফ বসবে, হি সাবজেক্ট, হি এর পরেই হিমসেলফ বসে যাবে, এমফ্যাটিক প্রোনাউন বসবে, এরকম ভাবে বসে। বাংলায় নিজেই, স্বয়ং ইত্যাদি বোঝালে কি হবে, এমফ্যাটিক প্রোনাউন ব্যবহৃত হবে। ইংলিশে এমফ্যাটিক প্রোনাউন ব্যবহৃত হবে। এবার এমফ্যাটিক প্রোনাউন কি হয়, সাবজেক্টে জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয়। এমফ্যাটিক প্রোনাউন সাবজেক্টের ওপর জোর দেওয়ার জন্য, সাবজেক্টের ওপর জোর দেওয়ার জন্য, এমফেসাইজ করার জন্য ব্যবহৃত হয়। এমফ্যাটিক প্রোনাউনের কিছু উদাহরণ দেখো, মাই সেলফ, হার সেলফ, হিমসেলফ, ইয়োর সেলফ, আওয়ার সেলফ, দেম সেলফস, ইট সেলফ, এটসেট্রা। এগুলো হলো এমফ্যাটিক প্রোনাউনের উদাহরণ। মাই সেলফ, হার সেলফ, হিম সেলফ, ইয়োর সেলফ, আওয়ার সেলফস, দেম সেলফ, ইট সেলফ। তাহলে যেরকম রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে আমরা যেসব উদাহরণগুলো পেলাম, যেগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন, সেগুলোই আবার এমফ্যাটিক প্রোনাউন। এই রিফ্লেক্সিভ প্রোনাউনেও সেলফ ছিল, এই এমফ্যাটিক প্রোনাউনেও সেলফ আছে, সেলফস আছে। কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে এমফ্যাটিক প্রোনাউন আরেকটু ভালোভাবে বুঝে নাও। She herself solved the problem. She herself, এখানে দেখো এই যে সাবজেক্ট she আছে, তারপরেই কিন্তু herself এমফ্যাটিক প্রোনাউনটা বসলো। তাহলে সাবজেক্টের পরে এমফ্যাটিক প্রোনাউন বসে বা অবজেক্টের পরে বসে। তারপর এবার দেখো she herself solved the problem. she মানে তিনি নিজেই, তিনি স্বয়ং সমস্যাটা সমাধান করেছেন। তাহলে এই যে তিনি যে সমস্যাটা সমাধান করেছেন, এটাকে আমরা আরো জোর দিয়ে বলার জন্য কি, এই she এর পরে একটা এমফ্যাটিক প্রোনাউন লাগিয়ে দিয়েছি, হারসেলফ লাগিয়ে দিয়েছি। তার মানে কি, এটা আমরা জোর দিয়ে বলছি যে তিনি সমস্যাটা সমাধান করেছেন, অন্য কেউ না। তাহলে she herself solved the problem, তিনি নিজেই সমস্যাটা সমাধান করেছেন। তারপর এটা দেখো, I myself wrote this letter. এখানে আই হলো সাবজেক্ট আর মাইসেলফ হলো এমফ্যাটিক প্রোনাউন। তাহলে সাবজেক্টের পরেই এমফ্যাটিক প্রোনাউনটা বসেছে। তাহলে এখানে দেখো, আই মাইসেলফ রোট দিস লেটার, আমি নিজে চিঠিটা লিখেছিলাম। তাহলে এখানে আমি যে চিঠিটা লিখেছি, এটা জোর দিয়ে বলার জন্য মাইসেলফ এমফ্যাটিক প্রোনাউনটা আই এর পরে ব্যবহার করেছি, যাতে একদম জোর দিয়ে বলতে পারে যে আমি নিজেই চিঠিটা লিখেছিলাম, অন্য কেউ লিখে দেয়নি। তাহলে কি হলো, আই মাইসেলফ রোট দিস লেটার, আমি নিজে চিঠিটা লিখেছি। এটা মাইসেলফ ইউজ করা হয়েছে জোর দিয়ে বলার জন্য। আই উইল ডু ইট মাইসেলফ, আমি এটা করব নিজে, আমি নিজেই এটা করব। এখানে দেখো এই যে আই হচ্ছে গিয়ে সাবজেক্ট, এখানে দেখো এমফ্যাটিক প্রোনাউনটা কিন্তু এই যে অবজেক্ট ইট আছে এটার পরে কিন্তু বসেছে। তাহলে আই উইল ডু ইট মাইসেলফ, আমি এটা
নিজে করব, আমি এটা নিজে করব, জোর দিয়ে বোঝানোর জন্য মাইসেলফ ব্যবহার করা হয়েছে। আই উইল ডু ইট মাইসেলফ, আমি এটা নিজে করব। এই তাহলে এখানে বুঝতে পেরেছো যে এমফ্যাটিক প্রোনাউন ইউজ করা হয় জোর দিয়ে বলার জন্য। ইনডিফিনিট প্রোনাউন কাকে বলে? যে প্রোনাউন কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে ইনডিফিনিট প্রোনাউন বলে। তাহলে ইনডিফিনিট প্রোনাউন দ্বারা আমরা কি বোঝাই? কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাতে ইনডিফিনিট প্রোনাউন ব্যবহার করি। ইনডিফিনিট প্রোনাউনের কিছু উদাহরণ দেখো। এভরিবডি, এভরিবডি হলো একটা ইনডিফিনিট প্রোনাউনের উদাহরণ। এভরিবডি, এনিবডি, সামবডি, নোবডি, everyone, anyone, someone, everything, something, nothing, anything, any, one, all, none, many, etc. এগুলো হলো ইনডিফিনিট প্রোনাউনের উদাহরণ। এভরিবডি মানে হলো প্রত্যেকে, এনিবডি মানে হলো যে কেউ, সামবডি মানে কেউ, তারপর নোবডি মানে কেউই না, এভরিওয়ান, এভরিওয়ান মানে হলো প্রত্যেকে, এনিওয়ান মানে যে কেউ, সামওয়ান কেউ, এভরিথিং সব কিছু, সামথিং কিছু, নাথিং কিছুই না, এনিথিং যে কোনো কিছু, এনি যে কোনো বা কোনো, ওয়ান এক বা একজন, অল সব সবাই, নান কেউই না, মেনি অনেক। তাহলে এই যে ইনডিফিনিট প্রোনাউনগুলোর অর্থ জানতে পারলে, বাংলা এইগুলোর মানে কি সেটা জানতে পারলে এবার তোমাদের ব্যবহার করতে সুবিধা হবে। কিছু সেন্টেন্সের মাধ্যমে আরেকটু ভালোভাবে ইনডিফিনিট প্রোনাউন বুঝে নাও। এভরিবডি শুড লার্ন ইংলিশ। এভরিবডি, এভরিবডি মানে হলো প্রত্যেকে, এভরিবডি শুড লার্ন ইংলিশ, প্রত্যেকের ইংরেজি শেখা উচিত। তাহলে এখানে এভরিবডি ইনডিফিনিট প্রোনাউন ব্যবহার করা হয়েছে। নোবডি উইল গো দেয়ার, নোবডি উইল গো দেয়ার, নোবডি মানে কি কেউই না। তাহলে নোবডি উইল গো দেয়ার এটার মানে দাঁড়ায় যে সেখানে কেউই যাবে না, সেখানে কেউই যাবে না। এভরিবডি লাইকস হিম, এভরিবডি লাইকস হিম, এভরিবডি হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। তাহলে এভরিবডি লাইকস হিম প্রত্যেকে তাকে পছন্দ করে, প্রত্যেকে তাকে পছন্দ করে। তাহলে এভরিবডি শুড লার্ন ইংলিশ, প্রত্যেকের ইংরেজি শেখা উচিত। এখানে এভরিবডি হলো ইনডিফিনিট প্রোনাউন। নোবডি উইল গো দেয়ার, সেখানে কেউই যাবে না, নোবডি হলো একটা ইনডিফিনিট প্রোনাউন। এভরিবডি লাইকস হিম, এখানে এভরিবডি হলো ইনডিফিনিট প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কাকে বলে? যে প্রোনাউন একাধিক ব্যক্তি বা বস্তুকে একসঙ্গে না বুঝিয়ে পৃথক পৃথক ভাবে বোঝায় তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। তাহলে কি হলো? যে প্রোনাউন একাধিক ব্যক্তি বা বস্তুকে একসঙ্গে না বুঝিয়ে কিভাবে বোঝায়? পৃথক পৃথক ভাবে বোঝায় তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। তাহলে একাধিক ব্যক্তি বা বস্তুকে একসঙ্গে না বুঝিয়ে পৃথক পৃথক ভাবে বোঝায় তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি করে? এক জাতীয় ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটিকে কি করে? পৃথকভাবে বোঝায়, পৃথকভাবে বোঝাতে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ব্যবহৃত হয়। তাহলে আমরা কি এক জাতীয় ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটাকে পৃথকভাবে আলাদা আলাদা ভাবে বোঝাতে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ব্যবহার করি। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের কিছু উদাহরণ দেখো। ইচ, আইদার, নাইদার, ইচ, আইদার, নাইদার, এগুলো হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের উদাহরণ। কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে আরেকটু ভালোভাবে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বোঝে নাও। ইচ অফ দেম গট প্রাইজ। ইচ মানে কি? প্রত্যেকে। তাহলে ইচ অফ দেম গট প্রাইজ, তাদের প্রত্যেকে পুরস্কার পেয়েছিল, তাদের প্রত্যেকে পুরস্কার পেয়েছিল। তাহলে ইচ অফ দেম, তাদের প্রত্যেকে পুরস্কার পেয়েছিল। তাহলে আমরা এখানে প্রত্যেককে পৃথক পৃথক ভাবে বলছি, ইচ দিয়ে কি বলছি? যে প্রত্যেককে পৃথক পৃথক ভাবে বলছি। ইচ অফ দেম গট প্রাইজ মানে তাদের প্রত্যেকে আলাদা আলাদা ভাবে পুরস্কার পেয়েছে, আলাদা আলাদা ভাবে কি পেয়েছে? পুরস্কার পেয়েছে। তারপর আইদার অফ দ্য টু বয়েজ উইল উইন দ্য রেস, আইদার অফ দ্য টু বয়েজ উইল উইন দ্য রেস। এবার দেখো, আইদার অফ দ্য টু বয়েজ উইল উইন দ্য রেস। তাহলে রেস মানে কি? রেস মানে হলো দৌড় প্রতিযোগিতা, আমরা জানি। তাহলে এখানে আইদার হলো একটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন।
আইদার অফ দ্য টু বয়েজ উইল উইন দ্য রেস। এই দুজন ছেলের মধ্যে যে কোনো একজন কি করবে, এই প্রতিযোগিতাটা জিতবে। তাহলে দুজন বালকের মধ্যে একজন প্রতিযোগিতাটা জিতবে। আইদার আমরা কখন ব্যবহার করি? আইদার দুইয়ের মধ্যে এক বোঝাতে ব্যবহৃত হয়। এখানে দেখো আইদার অফ দ্য টু বয়েজ, দুইজন ছেলের মধ্যে যে কেউ, দুইজন ছেলের মধ্যে কেউ মানে কোনো একজন কি করবে, উইল উইন দ্য রেস, প্রতিযোগিতাটা জিতবে, দৌড় প্রতিযোগিতাটা জিতবে। তাহলে দুইজন বালকের মধ্যে কোনো একজন প্রতিযোগিতাটা জিতবে, দুজনের মধ্যে একজনকে এখানে বোঝাচ্ছে আইদার শব্দটার দ্বারা। নাইদার অফ দেম ওয়াজ প্রেজেন্ট দেয়ার, নাইদার অফ দেম ওয়াজ প্রেজেন্ট দেয়ার, তাদের কেউই উপস্থিত ছিল না। তাহলে নাইদার মানে এখানে কেউই না বোঝাচ্ছে, নাইদার অফ দেম ওয়াজ প্রেজেন্ট দেয়ার, তাদের কেউই সেখানে উপস্থিত ছিল না। তাহলে নাইদার অফ দেম ওয়াজ প্রেজেন্ট দেয়ার মানে কেউই না। তাহলে নাইদার অফ দেম ওয়াজ প্রেজেন্ট দেয়ার, তাদের কেউই সেখানে উপস্থিত ছিল না। এই তাহলে কি হলো, ইচ অফ দেম গট প্রাইজ, তাদের প্রত্যেকে পুরস্কার পেয়েছে। এখানে ইচ প্রত্যেককে আইদার নাইদার এগুলো দ্বারা প্রত্যেককে আলাদা আলাদা করে পৃথকভাবে বোঝাচ্ছে। তাহলে ইচ আইদার নাইদার এগুলো হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন কাকে বলে? যে প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তির বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয় তাকে রেসিপ্রোকাল প্রোনাউন বলে। তাহলে কি হলো, যে প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে, দুই বা তার বেশি ব্যক্তির মধ্যে, ব্যক্তির বা বস্তুর মধ্যে কি হয়, পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয় তাকে রেসিপ্রোকাল প্রোনাউন বলে। তাহলে কি হয়, এখানে পারস্পরিক সম্পর্ক বোঝাতে, পারস্পরিক সম্পর্ক বোঝাতে এখানে কিন্তু রেসিপ্রোকাল প্রোনাউন ব্যবহৃত হয়, পারস্পরিক সম্পর্ক বোঝাতে। রেসিপ্রোকাল প্রোনাউনের উদাহরণ দেখো, ইচ আদার, ওয়ান অ্যানাদার। ইচ আদার হলো একটা উদাহরণ, আর ওয়ান অ্যানাদার হলো আরেকটা উদাহরণ। তাহলে রেসিপ্রোকাল প্রোনাউনের উদাহরণ কি কি? ইচ আদার, আরেকটা হলো ওয়ান অ্যানাদার। ইচ আদার, ইচ আদার কখন ব্যবহৃত হবে? ইচ আদার দুইয়ের মধ্যে সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হবে, দুইয়ের মধ্যে সম্পর্ক বোঝাতে ইচ আদার ব্যবহৃত হবে। আর ওয়ান অ্যানাদার ব্যবহৃত হবে যখন নাকি দুইয়ের বেশির মধ্যে সম্পর্ক বোঝাবে। এই তাহলে ইচ আদার দুইয়ের মধ্যে, দুইজনের মধ্যে যখন নাকি সম্পর্ক, কোনো সম্পর্ক বোঝাবে তখন ইচ আদার ব্যবহৃত হবে। আর যদি দুইজনের বেশির মধ্যে বোঝায়, যে দুইজনের বেশির মধ্যে সম্পর্ক বোঝায়, তাহলে ওয়ান অ্যানাদার ব্যবহৃত হবে। কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে রেসিপ্রোকাল প্রোনাউনটা আরেকটু ভালোভাবে বুঝে নাও। যেমন দ্য টু বয়েজ হেট ইচ আদার, দ্য টু বয়েজ হেট ইচ আদার, দুজন বালক, দ্য টু বয়েজ দুজন বালক, দুজন ছেলে, হেট ঘৃণা করে, ইচ আদার একে অপরকে। তাহলে দুজন ছেলে তাদের একে অপরকে ঘৃণা করে। তাহলে এখানে দুইজন বালকের মধ্যে ব্যাপারটা বোঝাচ্ছে, দুইজন বালকের মধ্যে যে সম্পর্ক, তিক্ত সম্পর্ক তৈরি হয়েছে, এই সেটাকে বোঝাতে আমরা এখানে কি ব্যবহার করেছি? ইচ আদার ব্যবহার করেছি। দ্য টু বয়েজ হেট ইচ আদার মানে একে অপরকে ঘৃণা করে, মানে একজন আরেকজনকে দেখতে পারে না, একজন আরেকজনকে ঘৃণা করে। এখানে ইচ আদার রেসিপ্রোকাল প্রোনাউন ব্যবহার করে সেটাই বোঝানো হলো যে দ্য টু বয়েজ হেট ইচ আদার, দুজন বালক একে অপরকে ঘৃণা করে। এখানে দুজন বালক যেহেতু বলেছে তাই আমরা ইচ আদার ব্যবহার করেছি। তারপর এটাতে দেখো, উই শুড লাভ ওয়ান অ্যানাদার, আমাদের উচিত একে অপরকে ভালোবাসা। তাহলে আমাদের একে অপরকে ভালোবাসা উচিত। তাহলে এখানে উই, আমরা, এখানে উই দিয়ে আমরা আমরা এখানে কিন্তু দুইয়ের বেশিকে বোঝাচ্ছি, দুইয়ের বেশি ব্যক্তিকে বোঝাচ্ছি। তাই এখানে আমরা ওয়ান অ্যানাদার মানে উই দিয়ে আমরা দুজনকেও বোঝাতে পারি, কিন্তু আমরা এই সেন্টেন্সে উই দিয়ে আমরা ধরো দুইয়ের বেশিকে বোঝাচ্ছি, তিনজন চারজন, একটা নর্মাল ওয়েতে বলছি উই শুড লাভ ওয়ান অ্যানাদার। মানে আমাদের প্রত্যেক মানুষদের মধ্যে একটা একে অপরের প্রতি ভালোবাসা থাকা উচিত, একে অপরের প্রতি মায়া মমতা এগুলো থাকা উচিত। তাই উই শুড লাভ ওয়ান অ্যানাদার, আমাদের একে অপরকে ভালোবাসা উচিত। তাহলে এখানে ওয়ান অ্যানাদার, যেহেতু আমরা এখানে ধরো উই দিয়ে দুইয়ের বেশি ব্যক্তিকে বোঝাচ্ছি, মানে সব মানুষকে বোঝাচ্ছি, তাই আমরা এখানে এই ওয়ান অ্যানাদার ব্যবহার করেছি। তাহলে কি হলো, ইচ আদার, ওয়ান অ্যানাদার এইগুলো রেসিপ্রোকাল প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কাকে বলে? যে প্রোনাউন দুটি বাক্যকে যুক্ত করতে বা পূর্বে ব্যবহৃত কোনো নাউনের উল্লেখ করতে ব্যবহার করা হয় তাকে রিলেটিভ প্রোনাউন বলে। তাহলে এই রিলেটিভ প্রোনাউন কি করে?
দুটি বাক্যকে যুক্ত করে। দুটি বাক্যকে যুক্ত করতে আমরা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করি। আর হচ্ছে পূর্বে ব্যবহৃত কোনো নাউনের উল্লেখ করতে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়। রিলেটিভ প্রোনাউন দুটি বাক্যের মধ্যে রিলেশন বা সম্বন্ধ বুঝিয়ে দেয়। রিলেটিভ প্রোনাউন কি করে? দুটো বাক্যের মধ্যে রিলেশন বা সম্বন্ধ বুঝিয়ে দেয়। তাহলে রিলেটিভ প্রোনাউনের কাজ কি? দুটো বাক্যের মধ্যে দুটো বাক্যকে যুক্ত করে, দুটো বাক্যের মধ্যে সম্বন্ধ বুঝিয়ে দেয়। রিলেটিভ প্রোনাউন বাক্যের মাঝে বসে। তাহলে রিলেটিভ প্রোনাউন কোথায় বসে? বাক্য, সেন্টেন্সের মাঝখানে বসবে। কোথায় বসবে? মাঝখানে বসবে। রিলেটিভ প্রোনাউন সেন্টেন্সের মাঝখানে বসবে। রিলেটিভ প্রোনাউনের কিছু উদাহরণ হলো হু, হুইচ, হোয়াট, হোম, হুজ, দ্যাট। এগুলো হলো রিলেটিভ প্রোনাউনের উদাহরণ। এবার এই রিলেটিভ প্রোনাউনগুলোর অর্থ কি হবে? হু মানে আমরা জানি যে কে, কিন্তু এইখানে রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে হু মানে হবে যে বা যিনি। হুইচ মানে আমরা জানি যে কোনটি, কিন্তু এখানে হবে যেটি। তারপর হোয়াট মানে কি? আমরা জানি যে হোয়াট মানে হলো কি, কিন্তু এখানে হবে, এখানে ধরে না হোয়াট মানে হলো যেটি। তারপর হচ্ছে হোম মানে আমরা জানি যে কাকে, এখানে হোম মানে যাকে। তারপর হুজ মানে কার, কিন্তু এইখানে হুজ মানে রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে হুজ মানে হলো যার। দ্যাট মানে হলো ওইটি, সেটি, যেটি। আমরা কি জেনেছি? যে রিলেটিভ প্রোনাউন দুটো সেন্টেন্সকে যুক্ত করতে ব্যবহৃত হয়। রিলেটিভ প্রোনাউন দুটো সেন্টেন্সকে যুক্ত করতে ব্যবহৃত হয়। এবার এখানে দেখো, আই নো দ্য ম্যান, এটা হলো একটা সেন্টেন্স। দ্য ম্যান কেম হিয়ার ইয়েস্টারডে, এটা হলো আরেকটা সেন্টেন্স। তাহলে আই নো দ্য ম্যান, আমি লোকটিকে চিনি। দ্য ম্যান কেম হিয়ার ইয়েস্টারডে, লোকটি গতকাল এখানে এসেছিল। তাহলে এখানে দেখো, এই যে দ্য ম্যান আছে, দ্য ম্যান, এই দ্য ম্যানের বদলে আমরা হু ইউজ করে হু রিলেটিভ প্রোনাউন ইউজ করে আমরা দুটো সেন্টেন্সকে যুক্ত করব। দেখো, আই নো দ্য ম্যান, এবার হু কেম হিয়ার ইয়েস্টারডে। আই নো দ্য ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে। এখানে দেখো, আই নো দ্য ম্যান, আমি লোকটিকে চিনি। হু কেম হিয়ার ইয়েস্টারডে, যিনি গতকাল এখানে এসেছিলেন। তাহলে আমরা এই যে দ্য ম্যানকে পরের যে দ্য ম্যানটা আছে এটার পরিবর্তে আমরা হু রিলেটিভ প্রোনাউন ইউজ করে দুটো সেন্টেন্সকে কিন্তু যুক্ত করলাম। আই নো দ্য ম্যান, আমি লোকটিকে চিনি। হু কেম হিয়ার ইয়েস্টারডে, যিনি নাকি গতকাল এখানে এসেছিলেন। দিস ইজ দ্য পেন, দিস বিলংস টু মাই ফ্রেন্ড। দিস ইজ দ্য পেন হলো একটা সেন্টেন্স, দিস বিলংস টু মাই ফ্রেন্ড, এইটা আমার বন্ধুর, এটা আমার বন্ধুর। তাহলে কি হচ্ছে? দিস ইজ দ্য পেন, এখানে দেখো দ্য পেনের, আর এখানে হচ্ছে দিস দিয়ে কিন্তু দ্য পেনকেই বোঝাচ্ছে এই। তাহলে আমরা এখানে হুইচ ব্যবহার করতে পারি বা দ্যাট ব্যবহার করতে পারি। তাহলে দেখো, দিস ইজ দ্য পেন, this is the pen which belongs to my friend. This is the pen which belongs to my friend. তাহলে এখানে দেখো, দিস ইজ দ্য পেন, এইটা হলো কলমটি যেটা নাকি আমার বন্ধুর। এই, তাহলে আমরা এখানে রিলেটিভ প্রোনাউন ইউজ করে দুটো সেন্টেন্সকে কিন্তু যুক্ত করেছি। আর রিলেটিভ প্রোনাউন গুলো কিন্তু বাক্যের মাঝে বসেছে। দেখো, এখানে কিন্তু হুটাও কিন্তু মাঝে বসেছে, হুইচটাও কিন্তু মাঝে বসেছে, মানে একদম শুরুতেও বসেনি আর একদম শেষেও বসেনি। তাহলে এই রিলেটিভ প্রোনাউন গুলো কি করেছে? তাদের পূর্বে যেই নাউনটা বসে আছে সেটাকে কিন্তু নির্দেশ করছে। এখানে দেখো, হু রিলেটিভ প্রোনাউনটা এই যে দ্য ম্যান নাউনটা আছে সেটাকে নির্দেশ করছে। হুইচ রিলেটিভ প্রোনাউনটা দ্য পেন যেই নাউনটা আছে, পেন যে নাউনটা আছে সেটাকে কিন্তু নির্দেশ করছে। আর হু ম্যান যে নাউনটা আছে সেটাকে
নির্দেশ করছে। ইন্টারোগেটিভ প্রোনাউন কাকে বলে? যে প্রোনাউন দ্বারা প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। তাহলে আমরা যেই প্রোনাউন ব্যবহার করে প্রশ্ন তৈরি করব বা প্রশ্ন করব তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। এই যে ইন্টারোগেটিভ প্রোনাউন কোথায় বসে? বাক্যের সেন্টেন্সের প্রথমে বসে। ইন্টারোগেটিভ প্রোনাউন সেন্টেন্সের প্রথমে বসবে। ইন্টারোগেটিভ প্রোনাউনের কিছু উদাহরণ দেখে নাও। হু, হুইচ, হোয়াট, হুম, হুজ, এগুলো হলো ইন্টারোগেটিভ প্রোনাউনের উদাহরণ। দেখো আমরা রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রেও কিন্তু রিলেটিভ প্রোনাউন ইন্টারোগেটিভ প্রোনাউন কিন্তু প্রায় সেম, প্রোনাউনগুলো সেম, কিন্তু এইগুলো যখন ব্যবহৃত হবে যেই উদ্দেশ্য নিয়ে ব্যবহৃত হবে সেই উদ্দেশ্যে কিন্তু এইগুলো তখন ইন্টারোগেটিভ প্রোনাউন ব্যবহার করব না রিলেটিভ প্রোনাউন ব্যবহার করব, সেটা কিন্তু কোন পারপাসে আমরা ব্যবহার করব তখন কিন্তু সেটা সেই উদ্দেশ্যের উপর নির্ভর করে হবে। এখানে আমরা যদি প্রশ্ন তৈরি করতে হয় তাহলে আমাদেরকে ইন্টারোগেটিভ প্রোনাউন ব্যবহার করতে হবে, আর আমরা যদি দুটো সেন্টেন্সকে যুক্ত করতে ব্যবহার করি তাহলে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করব। এখানে দেখো হু, হুইচ, হোয়াট, হোম, হুজ, আমরা যখন রিলেটিভ প্রোনাউনের অর্থ করেছিলাম, রিলেটিভ প্রোনাউনের অর্থ যখন তোমাদেরকে বলেছিলাম তখন কিন্তু সে অর্থগুলো কিন্তু অন্যরকম ছিল। এবারকার অর্থগুলো দেখো। হু মানে হলো কে, ইন্টারোগেটিভ প্রোনাউনের যে হু হবে সেটা মানে হলো কে। হুইচ মানে হলো কোনটি। হোয়াট মানে কি। হোম মানে কাকে। হুজ মানে কার। এই তাহলে ওখানে কিন্তু অন্যরকম মানে ছিল রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে, কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউনের ক্ষেত্রে কিন্তু মানেগুলো কিন্তু একদম প্রশ্ন করার জন্য আমরা যেই মানে ব্যবহার করি, তুমি কে, হু আর ইউ, এরকম ভাবে ইন্টারোগেটিভ প্রোনাউনের ক্ষেত্রে কিন্তু প্রশ্ন করার জন্য যেসব মানের প্রয়োজন পড়ে সেই রকম ভাবেই কিন্তু আমরা এই হু, হুইচ, হোয়াট, হোম, হুজ এগুলোর মানে কিন্তু বলছি। এবার কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো আরেকটু ভালোভাবে বুঝে নাও। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। এখানে হোয়াট মানে কি, হোয়াট মানে কি, তাহলে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। এখানে হোয়াট ইন্টারোগেটিভ প্রোনাউন ইউজ করে একটা প্রশ্নবোধক প্রশ্নবোধক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু তৈরি করেছে এই ইন্টারোগেটিভ প্রোনাউনটাকে ব্যবহার করে। হু আর ইউ, তুমি কে। হু, কে, তাহলে এখানে হু প্রোনাউনটা ইউজ করে একটা কিন্তু প্রশ্নবোধক বাক্য ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু আমরা তৈরি করেছি। হোম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও। হোম মানে কাকে, তাহলে এখানে হোম প্রোনাউনটাকে ইউজ করে আমরা কি করেছি, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করেছি, আমরা প্রশ্ন জিজ্ঞাসা করছি। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউনের কাজ হলো প্রশ্ন করা। আমরা ইন্টারোগেটিভ প্রোনাউনকে ব্যবহার করে প্রশ্ন করি। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা প্রোনাউনের ওপর প্রায় সবকিছু শিখলাম। প্রোনাউন কাকে বলে, প্রোনাউন কত প্রকার ও কি, প্রোনাউনের উদাহরণ, প্রোনাউন কাকে বলে, নাউনের পরিবর্তে আমরা যে ওয়ার্ড ব্যবহার করব সেটাই হলো প্রোনাউন। প্রোনাউনের কিছু উদাহরণ হলো হি, শি, দে, আই, উই, ইউ, এগুলো হলো প্রোনাউনের উদাহরণ। প্রোনাউন কত প্রকার? প্রোনাউন হলো 10 প্রকার। এই 10 প্রকার প্রোনাউন তোমরা কিভাবে মনে রাখবে সেটা কিন্তু আমি কিন্তু অলরেডি বলেছি। প্রোনাউন মনে রাখার জন্য দেখো 2P, তারপর 2P মানে হচ্ছে পার্সোনাল প্রোনাউন আর হচ্ছে পসেসিভ প্রোনাউন। তারপর 3R মানে হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন আর হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তারপর হচ্ছে 2D মানে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে কয়টা হয়ে গেল? 3 2 5, 5 2 7। তাহলে আর যেই তিনটে আছে 2I মানে হলো ইনডিফিনিট প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, আর হচ্ছে একটা 1E এমফ্যাটিক প্রোনাউন। তাহলে এই যে 2P, 3R, 2D, 2I, 1E এইভাবে যদি বুদ্ধি করে যদি মনে রাখো, মুখস্থ করো, তাহলে কিন্তু খুব সহজেই তোমাদের দেখবে মনে থাকবে। এই জন্য মনে রাখার ক্ষেত্রে তোমরা সমস্যার সম্মুখীন হতে পারো। তার জন্য তোমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে পড়ো এরকম 2P, 3R, 2D, 2I, 1E, তাহলে তোমাদের কিন্তু কোনো কনফিউশনে পড়তে হবে না। তোমরা 2P দিয়ে পসেসিভ প্রোনাউন,
পার্সোনাল প্রোনাউন, 3R হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, তার রিলেটিভ প্রোনাউন, 2D হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, 2I হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, আর ইনডিফিনিট প্রোনাউন, 1E হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। এইভাবে কিন্তু মুখস্থ করতে পারবে, এইভাবে কিন্তু মুখস্থ করে মনে রাখতে পারবে। আশা করি তোমাদের সব ধরনের প্রোনাউনের ওপর সব ধরনের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে।